বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার সীমা নির্ধারণ, আর রাজনৈতিকভাবে ব্যবহার হবে না বাহিনীর সদস্যদের। পুলিশ ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস, অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করবে। বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ, রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন আরও 2 উপদেষ্টা। আন্দোলনে সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে, এসবের সাথে সরাসরি যুক্ত শেখ হাসিনা, বললেন আসিফ। যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন নাহিদ। দিল্লি থেকে দেশে ফিরলেন ভারতে আটক থাকা বিএনপি নেতা সালাউদ্দিন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে একটি মহল, দাবি রিজভির। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এসব হত্যার হুকুমদাতা দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি যেটা করবেন, আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড এন্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। আন্দোলনে সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে, এসবের সাথে সরাসরি জড়িত শেখ হাসিনা, বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র সহ সকল স্থাপনা থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আসিফ। এছাড়া গণ অভ্যুত্থানের সময় যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি ও ডাক উপদেষ্টা নাহিদ হোসেন। শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে আসেন ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাদামাটা গেটআপে আসা এই উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে। জানান বিসিবি ও বাফুফের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতি দ্রুতই পুলিশ বাহিনীর কাজে যোগ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২ পুলিশ, আহত হাজারেরও বেশি। শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫ শতাধিক। আহতদের দেখতে দুপুরে কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন তাদের চিকিৎসার। পুলিশের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একেবারে আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অ্যান্ড যতদিন আমি আছি, হয়তো ওনারা বলতে 7 দিনের মধ্যে, অনেক জিনিস 7 দিনের মধ্যে হবে না, তার কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই। উই ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট। রাজধানী সহ সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে, কিন্তু পুলিশের কাজ অন্য বাহিনীকে দিয়ে করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। এদিকে ডিএমপির 50 থানার মধ্যে 45টি থানার কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। আমাদের থানা, আমাদের কল্যাণে তো থানা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো থানা থাকতেই হবে, পুলিশ ব্যতীত গণতন্ত্র চলবে না। তবে সেবা নিতে আসা নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে থানাগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গভবনে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। বঙ্গভবনে দরবার হলে বেলা 1:45 নাগাদ শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান। তারপরই শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক আজম এখনও শপথ নেননি, তিনি দেশের বাইরে আছেন। একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টের সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগকে সংস্কার করা হবে। দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলো দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যায়। যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেন এইভাবে সব জায়গায় সংস্কার করবে? চট্টগ্রামে আজও সাম্প্রদায়িক হামলা, সাধারণ জনগণের বাড়িঘর দোকানপাটে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন করছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফির কাছ থেকে। অফি, আজ সমাবেশে বক্তারা কি বলছেন, তাদের দাবি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে যাচ্ছি, আজও সেখানে সাম্প্রদায়িক হামলা, সাধারণ জনগণের বাড়িঘর আর দোকানপাট ভাঙচুর, লুটপাট এসবের প্রতিবাদে সমাবেশ আর মানববন্ধন করছেন সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি আছেন সেখানে। অফি, এই সমাবেশে বক্তারা কি বলছেন, তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত করে জানাবেন।
বৃষ্টি মূলত বিকেল ৩টার পর থেকে কিন্তু চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে একেবারেই সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড, পেস্টুর, ব্যানার নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং এটি মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এখানে প্রায় শত শত মানুষ তারা জমায়েত হয়েছেন। তাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে যখনই তারা বলছিলেন যে যখন কোনো নির্বাচনের আগে এবং পরে অর্থাৎ সরকার যখন পরিবর্তন হয় তখন এর পরবর্তীতে কিন্তু তাদের উপর বিভিন্নভাবে হামলা করা হয়, ভাঙচুর করা হয়। তাদের যে উপাসনালয়গুলো রয়েছে, বিশেষ করে মন্দির, গির্জা সেগুলো রয়েছে, সেখানে কিন্তু তাদের উপরে হামলা করা হয় এবং সেই সমস্ত জিনিসগুলো ভাঙচুর করা হয়। সে কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষুব্ধ। গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে কি তাদের উপরে এই যে একটি গোষ্ঠী আসলে হামলা করেছেন সেই বিষয়ে আসলে তারা অনেক বেশি ক্ষুব্ধ। তারা আসলে প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে যে বা যারা এই সমস্ত কাজগুলো করেছে বা যারা এই সঙ্গে জড়িত তাদের সাথে এই বিষয়গুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে বের করে তারা যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সবকিছু মিলিয়ে তারা আসলে বলছেন যে এই বিচারটুকু তারা আসলে আহ্বান করছেন যে প্রতিবারই তারা যেন সংখ্যালঘু যারা রয়েছেন তারা যেন কোনোভাবে এই সমস্ত বঞ্চনার শিকার না হন এবং আগামী দিনে তারা আসলে সবাই সম্মিলিতভাবে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আসলে বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আমরা ধন্যবাদ জানাচ্ছি অফি। সিটি মেয়র সহ জনপ্রতিনিধিদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বলেছেন দ্রুত আগের মতো কাজ শুরু করতে হবে। সকালে সচিবালয়ে তিনি কথা বলেছেন, আইনের শাসন কায়েম হলে স্থানীয় সরকারে দুর্নীতি থাকবে না বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেছেন অন্তর্বর্তী সরকার পরিচালনা চ্যালেঞ্জের, কেননা এটা স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না। সরকারের মেয়াদ প্রসঙ্গে হাসান আরিফ বলেছেন সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করবে। সবকিছু মিলে কথাবার্তা কথা বলছি। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। যে যা যেখানে আছেন প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আইন অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি যে রুল অফ ল। রুল অফ ল মানে হচ্ছে যে আইনের শাসন, আইন যেভাবে আসে সেইভাবে হবে। আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভরশীল হবে না। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুর 2টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সালাহ উদ্দিন আহমেদ। এ সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান, তবে সবাই আবেগ আপ্লুত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ অনেক নেতাকর্মী। এর আগে দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হন। গত সপ্তাহে তাকে ট্রাভেল পাস দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন থেকে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। সে বছরই 3 মাস পর ভারতের মেঘালয় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। আর তখন বিবৃতিতে জানানো হয় শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে কল করে বৈধ নথিপত্র না থাকায় ওই বছর 22 জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতে অনুপ্রবেশের অভিযোগ। 2018 সালের নিম্ন আদালতে আর 2023 সালে আপিল বিভাগে এই মামলা থেকে খালাস পান সালাউদ্দিন আহমেদ। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ শেষে এমন অভিযোগ করে তিনি বলেছেন, সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিয়েছে তারা কেউ গণতন্ত্রকামী মানুষ হতে পারে না। বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপরে হামলা চালাচ্ছে না। সজীব ওয়াজেদ জয় আবোল তাবোল বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন রিজভী। আর অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন দলটির এই সিনিয়র নেতা। মানবিক রাষ্ট্র তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। নতুন সরকারকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে শহীদ মিনারে আয়োজিত মায়ের ডাক সংগঠনের মানববন্ধনে তিনি কথা জানিয়েছেন। এ সময় বক্তারা কমিশন গঠন করে গুমকৃত ব্যক্তিদের তালিকা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। একই সাথে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। তারা বলেছেন গুমের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। আগামীতে সরকারের কোনো সংস্থা যেন গুম খুনের মতো কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেই ব্যবস্থা গ্রহণেরও আহ্বান তাদের। ব্যক্তি এবং পরিবার রয়েছে, তাদেরকে রাষ্ট্র কর্তৃক অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তারা এখন কোথায় আছে, কেমন ভাবে আছে, এই 23টা গোপন কারাগারের বাইরে কোথায় আছে সেটাও আমাদের জানতে হবে। আজকের দাবিগুলো জোরপূর্বক গুমের শিকার সকল ব্যক্তিকে আয়না ঘরের মতো বন্দিশালার সমূহ থেকে নিঃশর্ত মুক্ত করা। দেশটা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই, একটা কল্যাণধর্মী দেশ বানাতে চাই, একটা মানবিক রাষ্ট্র বানাতে চাই, আর এই সব কিছু মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাই।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দুপুরে রাজধানীর মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। বলেন, গত কয়েকদিনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলাসহ লুটপাটের ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। এসব ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবিও তারা জানান। আমরা এই সরকারকে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ পরিচালনায় এগোনোর জন্য আহ্বান জানাচ্ছি। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার ও ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য থেকে উত্থাপিত দাবিসমূহ আদায়ে সহযোগিতা করবেন। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহের শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সকালে সরকারি কর্ম কমিশনের সামনে এই মানববন্ধনে অংশ নেন নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মানববন্ধনের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, বিপিএসসির অধীনে লিখিত ও মৌখিক পরীক্ষা সঠিক নিয়ম মেনে সম্পন্ন হয়েছে, তবে পলিটেকনিক ও টেকনিক্যালের 13 ও 15তম গ্রেডভুক্তদের দেয়ার রিটের কারণে বন্ধ হয়ে গেছে তাদের ওই নিয়োগ। অনতিবিলম্বে পরীক্ষায় উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করতে সরকারের প্রতি তারা আহ্বান জানান। কারিগরি সেক্টরে যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে মাত্র 12% শিক্ষক দিয়ে এই শিক্ষা ব্যবস্থা চলছে, অর্থাৎ 88% শিক্ষাপদ খালি। এই অবস্থায় একটি দেশের কারিগরি শিক্ষার কিভাবে উন্নয়ন সম্ভব? বিপিএসসিতে আমরা সমস্ত তথ্য দিব, আপনারা আমাকে যাচাই করেন যে আমি এখানে দুর্নীতি করে আসেছি কিনা। যদি আমি দুর্নীতি করে না আসি, তাহলে অবিলম্বে আজকে দিনের মধ্যে আমার রেজাল্ট পাবলিশ করতে হবে। না হলে আমরা এখানে আমরণ অনশনের ডাক দিলাম, আমরা এখানে বসে যাব, উঠতেছি না।